2025 থেকে 2026-এর জানুয়ারি মাসে শীতকালটা ভবঘুরের মতন কলকাতায় ঘুরঘুর করলাম কিছু তথ্য আরোহণের জন্য। মন্দির, মঠ, আশ্রম এবং কিছু মনীষীদের সম্বন্ধে জানার উদ্দেশ্য নিয়ে। এইরকম ঘুরতে ঘুরতে একদিনকে চলে গেলাম বাগবাজারে নাট্যাচার্য গিরিশ ঘোষের বাড়ির কাছে। ছবি টবি নিলাম, নিয়ে কিছু তথ্য জোগাড় করলাম। তা সেই সমস্ত নিয়েই আমি আজকে তোমাদের কাছে এসেছি বলতে, এবং তোমরাও যাতে সেটা জানতে পারো সেটাই আমার এখানে বলার উদ্দেশ্য। কে ছিলেন এই গিরিশচন্দ্র ঘোষ, যার নামে কলকাতায় আছে একটি আস্ত পার্ক, পার্কটার নাম গিরিশ পার্ক, একটি প্রধান রাস্তা, সে রাস্তাটার নাম গিরিশ অ্যাভিনিউ, এবং একটি মেট্রো স্টেশন, সেটার নামও গিরিশ পার্ক। তা চলো একটু শুনে নিই তার জীবনের বা তার জীবনীমূলক কাহিনী। উত্তর কলকাতায় শোভাবাজার অঞ্চলে চিত্তরঞ্জন এভিনিউর ঠিক রাস্তার মাঝখানে যেমন একটি বিখ্যাত মন্দির আছে, লাল মন্দির, যেটি সগর্বে দাঁড়িয়ে আছে রাস্তার ঠিক মধ্যিখানে, ঠিক তেমনি গিরিশচন্দ্র ঘোষের হলুদ রঙের, যার পোশাকি নাম গিরিশ ভবন, দাঁড়িয়ে আছে বাগবাজার অঞ্চলে তাঁরই নামে নামাঙ্কিত গিরিশ অ্যাভিনিউ নামে রাস্তার ঠিক মধ্যিখানে। লাল মন্দির থেকে এর দূরত্ব মেনে কেটে 1 কিলোমিটার মতন হবে। 2021 সালে কলকাতা পৌর সংস্থা একবার চিরাচরিত এই হলুদ রঙের বাড়িটার রং বদলিয়ে নীল সাদা রং করে দেয়, কিন্তু স্থানীয় মানুষরা প্রচণ্ড বিক্ষোভ জানায়। সেই স্থানীয় জনসাধারণের প্রবল বিক্ষোভে বাধ্য হয়ে কলকাতা পুর সংস্থা আবার তার ঐতিহ্যপূর্ণ হলুদ রঙে ফিরিয়ে আনতে বাধ্য হয়। বাড়িটির বর্তমান ঠিকানা 11/A গিরিশ অ্যাভিনিউ, বাগবাজার, কলকাতা 7,03,000। গিরিশচন্দ্র ছিলেন পিতামাতার অষ্টম সন্তান। 1844 খ্রিস্টাব্দে 28শে ফেব্রুয়ারি এই বাগবাজারেই তাঁর জন্ম হয়। বাল্যকালে পিতা নীলকমল ঘোষ মারা যান। অকালে তার বাবার মৃত্যুর পরে তিনি একটু কুসঙ্গে পড়ে যান। বন্ধুবান্ধবের মাঝে তিনি বিশৃঙ্খল জীবনযাপনে মত্ত হয়ে ওঠেন। ছোটবেলায় তিনি পাইকপাড়া স্কুলে পড়েছেন, তারপরে কিছুদিন পড়েছেন হেয়ার স্কুলে, এবং পরে ওরিয়েন্টাল স্কুলে পড়াশোনা করেছিলেন। দুর্ভাগ্যবশত তিনি 1862 সালে তিনি এন্ট্রান্স পরীক্ষায় অকৃতকার্য হন। পরবর্তীকালে অবশ্য তিনি নিজের ইচ্ছায় তিনি ইংরেজি শিক্ষা চর্চা করেন এবং হিন্দু পুরাণে জ্ঞান অর্জন করেন। তার কোনো প্রথাগত ডিগ্রি ছিল না। এর কিছুকাল পরে তিনি আখড়া গানের দলে যুক্ত হয়ে অভিনয় ও সঙ্গীতের প্রতি আসক্ত হয়ে পড়েন। ধীরে ধীরে তার অভিনয়ের প্রতি ভালোবাসা জাগে, আর এই ভালোবাসা থেকেই বাগবাজার অঞ্চলের বন্ধু বান্ধবের সাথে তিনি একটি থিয়েটার দল প্রতিষ্ঠা করেন। গিরিশচন্দ্র ঘোষ তিনি ছিলেন একজন বাঙালি সঙ্গীতজ্ঞ, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য পরিচালক এবং অভিনেতা। বাংলা থিয়েটারের স্বর্ণযুগের তিনি ছিলেন একজন ধারক ও বাহক।
অথবা আমরা অন্যভাবে বলতে পারি তাকে বাংলা থিয়েটারের জনকও বলা হয়। 1867 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্তের লেখা শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসেবে নাট্যজগতে তার প্রথম প্রবেশ। 2 বছর পরে দীনবন্ধু মিত্রের লেখা একটি বিখ্যাত বাংলা প্রহসনমূলক নাটক সধবার একাদশীতে তিনি অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছিলেন। এই নাটকের মাধ্যমে তৎকালীন বঙ্গ যুব সমাজের মদ্যপান ও বেশ্যাদের প্রতি আসক্তির কুফল ও নব্য শিক্ষিত যুব সমাজের নৈতিক অবক্ষয় তিনি ফুটিয়ে তুলেছেন। অসাধারণ ছিল তার অভিনয়। 1872 খ্রিস্টাব্দে তিনি প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। কিন্তু শুধু থিয়েটার কোম্পানি খুললেই তো চলবে না, চাই নতুন থিয়েটার হল, যেখানে নাটকের প্রদর্শনী করা সম্ভব হবে, অভিনয় লোককে দেখানো যাবে, সাধারণ দর্শকগণ সেখানে এসে অভিনয় দেখতে পারবে। সেরম একটা প্রেক্ষাগৃহ বা থিয়েটার হল তিনি খুলতে চেয়েছিলেন বা উদ্যোগ নিয়েছিলেন। সেই ভাবনার ফলশ্রুতি হিসেবে তৎকালীন বিখ্যাত অভিনেত্রী বিনোদিনী দাসী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, দাশু নিয়োগীর উদ্যোগে এগিয়ে চলল থিয়েটার নির্মাণের কাজ। 1883 সালে নতুন থিয়েটার হল তৈরি হওয়ার আগে বিনোদিনীর ইচ্ছে ছিল যে সেটি তার নামে হবে। নামও ঠিক হয়ে গিয়েছিল, বিনোদিনী থিয়েটার। তিনি প্রচুর অর্থ সাহায্য করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিনোদিনী দাসী কিছু মানুষের প্রতারণার শিকার হন, যাদের মধ্যে ছিল তার নিজের অভিনয় গুরু গিরিশচন্দ্র ঘোষও। পরে সেই থিয়েটার হলটার নাম হয় স্টার থিয়েটার, যেটি উত্তর কলকাতায় একটি প্রসিদ্ধ থিয়েটার হল বলে পরিচিত ছিল। বিনোদিনী দাসী, যাকে আমরা নটি বিনোদিনী বলে চিনি বা বিখ্যাত তিনি, এই থিয়েটার হল প্রতিষ্ঠার পেছনে ছিলেন থিয়েটার প্রেমী গুরুমুখ রায়। তার অর্থ সাহায্য ছাড়া এই থিয়েটার হল প্রতিষ্ঠা সম্ভব ছিল না। হল প্রতিষ্ঠা হওয়ার পরে প্রথম যে উদ্বোধনী নাটকটি এখানে মঞ্চস্থ হয়েছিল তার নাম ছিল দক্ষযজ্ঞ। 1884 সালের 20 সেপ্টেম্বর বিনোদিনী দাসীকে, যাকে আমি এক্ষুনি বললাম প্রখ্যাত অভিনেতা নটি বিনোদিনী, তিনি স্টার থিয়েটারে গিরিশ ঘোষের সঙ্গে চৈতন্য লীলা নাটকটি মঞ্চস্থ করেছিলেন। নাটকটি এত ব্যাপক প্রচারিত হয়েছিল বা প্রশংসিত হয়েছিল, স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই নাটক দেখতে এসেছিলেন। এরপর গিরিশ ঘোষ এবং নটি বিনোদিনী উভয়ই শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। এখানে একটা কথা বলে দিই, প্রথমে বিনোদিনী দাসী চেয়েছিলেন বা নটি বিনোদিনী চেয়েছিলেন যে স্টার থিয়েটারটি তার নামে হোক, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিতে সেটা হয়ে ওঠেনি। কিন্তু সুখের কথা এই যে তাঁর মৃত্যু 83 বছর পরে 2024 সালে স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে নটি বিনোদিনীর নামে অর্থাৎ বিনোদিনী থিয়েটার রাখা হয়। আগেই বলেছি গিরিশচন্দ্র ছিলেন অত্যন্ত মদ্যপ এবং স্বেচ্ছাচারী, কিন্তু তিনি তার সত্ত্বেও শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে এসে তার অন্যতম অন্তরঙ্গ শিষ্যে পরিণত হন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে উল্লেখিত আছে কিভাবে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসার পর গিরিশচন্দ্রের নৈতিক পরিবর্তন ঘটে এবং
তিনি তার ঘনিষ্ঠতম শিষ্যদের একজন হয়ে ওঠেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গিরিশচন্দ্রের লেখা ভক্ত ধ্রুব উপন্যাসটি চলচ্চিত্রে রূপায়ণ করেন। প্রসঙ্গত বলে রাখি, কাজী নজরুল ইসলাম তিনি সিনেমাও পরিচালনা করেছিলেন। 1956 সালে মধু বসুর পরিচালনায় গিরিশচন্দ্রের জীবনী নিয়ে একটি সিনেমা তৈরি হয়। সেইটির নাম ছিল মহাকবি গিরিশচন্দ্র। এটি একটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র ছিল। নাট্যাচার্য গিরিশচন্দ্র প্রায় 100টি নাটক লিখেছিলেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বা খুব প্রসিদ্ধ বলা চলে বা বিখ্যাত আমি বলতে পারি 75টি। প্রকৃতিগত দিক দিয়ে তার নাটকগুলো বেশ কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছিল। সেই শ্রেণীগুলো হলো, তিনি যে সমস্ত নাটক করেছেন আমরা যদি তাকে ভাগ করে দেখি তাহলে তার নাটকের শ্রেণীগুলো পৌরাণিক নাটক, চরিত্র বৈশিষ্ট্যযুক্ত নাটক, রোমান্টিক নাটক, সামাজিক নাটক, ঐতিহাসিক নাটক, কৌতুক নাটক, গীতিনাট্য, এছাড়া তিনি গল্প, উপন্যাস ও কাব্যের নাট্যরূপ দিয়েছেন। তার নিজের লেখা এবং অন্যান্য কবি বা লেখকের লেখা সম্বলিত উপন্যাস থেকে, যেমন মাইকেল মধুসূদন দত্ত। 1877 সালে মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন, রামচন্দ্র ও মেঘনাদ। উভয় ক্ষেত্রে তার অসাধারণ অভিনয়ের জন্য তৎকালীন একটি বাংলা পত্রিকা সাধারণের তাঁর সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার তাকে বঙ্গের গ্যারিক আখ্যায় ভূষিত করেন। 1886 সালের 1 জানুয়ারি শ্রী রামকৃষ্ণদেবের ডাকে সাড়া দিয়ে তিনি কাশীপুর উদ্যানবাড়িতে গিয়েছিলেন। তখন রামকৃষ্ণদেব গুরুতর অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত। তার গলায় ক্যান্সার হয়েছিল। সেই দিন অর্থাৎ 1 জানুয়ারি 1886 সালে রামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে একটি আম গাছের নিচে কল্পতরু হন এবং গিরিশ ঘোষ সহ সকল উপস্থিত শিষ্যকে তিনি সেদিনকে বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তারপর সেই বছরই 16 আগস্ট 1886 সালে তিনি তাঁর দেহ রাখেন। বর্তমানে সেই আম্র বৃক্ষটিকে বলা হয় কল্পতরু লীলাস্থল। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে কল্পতরু দিবস হিসেবে উদযাপন করা হয়। এই নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটার নাম কাশীপুর উদ্যানবাটি। আমি এটারও লিঙ্ক এখানে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা তোমরা দেখে নিতে পারো। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। অন্যদিন অন্য কোনো মহামানবী বা মহাপুরুষ নিয়ে আমি এখানে আবার আসব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাথে থেকো। সর্বোপরি বলছি, আমার এই ইউটিউব চ্যানেল এই বোম্বাগড়ের রাজা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাতে ভুলবে না। আমার কমেন্ট সেকশন খোলা আছে, তোমাদের যার যা মন্তব্য তোমরা সেখানে আমাকে লিখতে পারো। ভালো লাগলে লাইক দেবে, এই ভিডিওটা শেয়ার করবে যাতে অন্যান্যরাও দেখতে পায়, এবং সব থেকে শেষে বলবো, আমার এই ইউটিউব চ্যানেল এখানে তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমরা যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তখন সঙ্গে সঙ্গে সেটা দেখতে পাবে। তাহলে এখনও আপাতত আমি চলি, পরে আবার দেখা হবো। টাটা।